একটা জিনিস মনে রাখবেন, মানে যে কোনো আপনার পাবলিক পলিসি যেটা বলি, সরকারের গুরুত্বপূর্ণ কাজ সব সময় কিন্তু পপুলার ডিমান্ডে করা যায়, এটা আপনারা লক্ষ্য করবেন। আমাকে এখন বলছে অনেক আমার অর্থনীতিবিদ, অনেকে বেশিরভাগ আমার ছাত্র, সব ট্যাক্স কমিয়ে দেয়, ভ্যাট কমিয়ে দেয়, ইনকাম ট্যাক্স দিয়ে রাজস্ব বাড়ান। আমি সামনে সামনে হলে বলতাম রাজস্ব বাড়াবো কেউ বলতো, তুমি বলতো ভ্যাট কমিয়ে দাও, ঠিক আছে ভ্যাটের চাপটা একটু কমানো দরকার, ইনকাম ট্যাক্স হয়তো একটু বাড়াবো, কাস্টমাইজ রেশনালাইজ করবো। আবার এদিকে বলছে আপনারা রাজস্ব বাড়ান, বাংলাদেশ হলো রাজস্ব খাতে সবচেয়ে ট্যাক্স জিডিপি অনেক লো। তখন বলে হ্যাঁ এটা বাড়ানো উচিত এবং এটা বাড়ানো উচিত। অনেক সময় কেতাবি কথাবার্তায় হয় এবং অনেকের দুঃখ আমি জানি যে তারা নাকি বলেছে এই যে অর্থ উপদেষ্টা এবং প্ল্যানিং, যে আমরা এত কিছু কথাবার্তা বললাম তো ইমপ্লিমেন্ট তো করছে না, কিছু ইমপ্লিমেন্ট যে হচ্ছে না তা না। আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আমি একটু সব কিছুকে তো সবিশেষ বলি না, কারণ কতগুলি ইমপ্লিকেশন আছে, অনেকগুলি বলি সেগুলি হয়তো তখন আপনার নিউজ পেপার যেগুলি সবসময় জানার কথা না বা সেটা করি। আজকের বিষয়বস্তু যেটা আপনার যেটা বললেন যে রেমিটেন্স, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদেরকে এই বিষয়টার প্রতি দৃষ্টিপাত করা। কারণ রেমিটেন্স কিন্তু নেট ফরেন এক্সচেঞ্জ যেটা আর্ন করি, রেমিটেন্স অন্যতম। অনেকে আরএমজিরা বলে যে তারা নাকি সবচেয়ে বেশি আর্ন করে, কিন্তু আপনি যখন ব্যাক টু ব্যাক এলসিডি যেসব ইম্পোর্ট হয় সে যদি নেট আউট করেন তো রেমিটেন্স হলো সবচেয়ে বড়। এবং তাদের প্রতি সরকারের খরচ এখন ন্যূনতম, যা খরচ করে তারা কিন্তু সবাই নিজেদের পছন্দ করে। অতএব যেটা যেটা তারা পাঠায় সেটার অপরিসীম গুরুত্ব আমরা এখন দেখতে পাচ্ছি। 2 বিলিয়নের বেশি আমরা মাসে আসছে এবং বছরে এখন মোটামুটি কিন্তু একটু কনফিডেন্স আসছে লোকজনের, এবং হুন্ডির মাধ্যমে না পাঠিয়ে তারা ব্যাংকিং চ্যানেলে পাঠায়। সবই যে ব্যাংকিং চ্যানেলে পাঠায় না, আবার এখানে এগ্রিগেটর আছে, যাকে আমি ওটা যাচ্ছি না, দুবাই বসে $100 মিলিয়ন কিনে রাখে, তা বিক্রি করে তা কিন্তু দেশে আসছে। দেশে টাকাটা না আসা একটা দুটা ক্ষতি। একটা হলো এই যে যখন হুন্ডির মাধ্যমে আসে টাকাটা, তখন রিলেটিভলি হুন্ডির লোকেরা চার্জ করে বেশি, আপনার পরিবার হয়তো পায়। আর সবচেয়ে বড় হুন্ডির মধ্যে সব টাকা আসে না, কারণ ওটা বাইরেই থেকে যায়, বহু লোকজন রেখে দেয়, আপনাকে টাকাটা পাঠায়। ওই যে আছেন না, আপনাকে মেসেজ দিল, একটা হুন্ডা করে চট করে মোটরসাইকেল করে সকালবেলা দিয়ে চলে গেল, কিন্তু আসলে তো ডলারটা আসে বা পাউন্ড স্টার্লিংটা আসে। আর না আসার ফলে কি হয়, আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, আর আপনারা জানেন যে ফরেন কারেন্সি ইজ আ ব্যাকআপ অফ আওয়ার, টাকা ছাপানোর একটা ব্যাকআপ, গোল্ড, ফরেন কারেন্সি, ফরেন রিজার্ভ, এইগুলো। তাছাড়া কিন্তু আমাদের ক্যাপাসিটি, অর্থনীতিতে একটা সক্ষমতা, ম্যাক্রো ইকোনমিক যে আপনার ব্যালেন্স, সেটা কিন্তু অনেকটাই কমে যায়। এটা কিছুদিন আগেও দেখতেন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স নেগেটিভ ছিল, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট নেগেটিভ। হুন্ডি এবং আমাদের রপ্তানি কিন্তু বেড়েছে, আমদানিও কিন্তু বেড়েছে, তার ফলে আপনি দেখবেন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ, এবং মোটামুটি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা আসছে। একেবারে পুরোপুরি চলে আসছে সেটা বলবো না, বাট মোটামুটি কিন্তু কিছুটা স্থিতিশীলতা আসছে। আর যারা রেমিটেন্স যারা পাঠায়, তাদের বাংলাদেশের যারা রেমিটেন্স পাঠায় তারা কিন্তু অত্যন্ত আমি বলবো এক্সপ্লয়েটেড অনেকটা। কোনো পৃথিবীর কোনো দেশে কিন্তু 4-5 লক্ষ টাকা দিয়ে যায়, এই নেপাল বলুন, ইন্ডিয়া বলুন, ইন্দোনেশিয়ান বলুন, যারা যায় এত টাকা দিয়ে কিন্তু কেউ দেয়। এটার মূল কারণ তো দেশে যারা পাঠায়, যারা এজেন্ট, তারা কিন্তু বেশিরভাগ টাকাটা ওরা নিয়ে। ভাড়ার টাকা কিন্তু এত হওয়ার কথা না, মেডিকেল এক্সামিনেশনের টাকা আছে কিন্তু সবচেয়ে বেশি। তারপরে আরেকটা হলো কি, এখন তো এই যে যারা রিক্রুটিং এজেন্ট, তাদের করাপশন, তাদের এক্সপ্লয়টেশন, এইটার হস্তটা কিন্তু প্রসারিত হয়েছে বিদেশে। আমি বলবো না দেশে, যে যেসব দেশে পাঠায় এই শুনেছি তাদের অফিসিয়াল অনেক আজকাল টেবিলের নিচে কিছু টাকা পয়সা রাখে, এটা কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। আপনারা দেখবেন ওখানেও কিন্তু যাদের যেখানে পাঠায়, যারা হয়তো সেটা পাঠায়, তারাও কিন্তু এই টাকার ভাগিদার, হয়তো কম তো বেশিরভাগ। এইটাতে তারা এক্সপ্লয়েট হচ্ছে, বেতন ভাতাতে যা পায় সেটা কিন্তু আশানুরূপ না অন্যান্য দেশের তুলনায়। আর সবচেয়ে ছিল তারা বেশিরভাগ আনস্কিল, এটার কিন্তু এক্সপ্লয়টেশন নেই। আপনি যেখানে যান, বাইরে যাবেন, বেশিরভাগ দেখবেন। আমি কয়েকদিন আগে তো মদিনা থেকে আসলাম,
ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের মিটিং। দু একটা হোটেলে, আমি যে হোটেলে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্যাটারিং, সে বাঙালি, কিন্তু বেশিরভাগই ফ্লোর ক্লিনার এবং কিন্তু অপরপক্ষে দেখে একজন শ্রীলঙ্কান, একজন ইন্ডিয়ান, একজন পাকিস্তানি, সে মোটামুটি আইদার ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর ডেস্কে বসে। অর্থাৎ তফাৎটা হলো তারা মোটামুটি লেখাপড়া শিখে আসছে, ল্যাঙ্গুয়েজটা ভালো জানে এবং তাদেরকে প্রেফার করে। এখন আমাদের সময় হয়েছে কিন্তু কিছুটা একেবারে আনস্কিল লোক এসে চলে যাওয়া, সেটাকে আমাদের সেটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে। অনেকে ভাবে যে কিছুই হয় নাই, 6 মাসে কিছুই হয় নাই, কিছুই করি নাই, ওনারা অত্যন্ত অদক্ষ। হ্যাঁ, কিছুটা ওনাদের মধ্যে এত দক্ষ না, যারা কথাবার্তা বলে এত দক্ষ না, একেবারে দক্ষতা নাই তাও না, কিন্তু কিছু হচ্ছে, কিছু না হলে কিন্তু বাংলাদেশে আমরা যেটা ইনহেরিট করেছি, আজকে তো প্রায় 3 ঘন্টা আমরা মিটিং করেছি এর সাথে অন্যদের গভর্নরও ছিল, আর উনি বলে যে জিনিস আমরা ইনহেরিট করেছি ভেতরে আপনি বুঝতে পারবেন এত বড় একটা খক, এবং এটা থেকে আমরা স্যালভেজ করছি, যেটা আমরা ইংরেজিতে বলে কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট। কাউন্টার ফ্যাকচুয়াল মানে এনারা যদি না আসতো কি হতো, সাপোজ আমরা নিতাম না, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো, ওই উন্নয়নের বার্তা আমাদের শোনাইতো, ইনফ্লেশন কমে গেছে, গ্রোথ বেড়ে গেছে, কিন্তু ইনফ্লেশন আবার 10% আমরা বলছি না, কমে গেছে, যাই হোক এটা হয়। এখন দেশে এই পর্যায়ে মানে ডিফিকাল্ট হতে, আর তাছাড়া বাইরে যারা ডোনাররা আছে তারা কিন্তু মোটামুটি সন্তুষ্ট যে আমরা যে কাজ টাকাটা নেব ওটা ওয়ার্থ স্পেন্ড। এই জন্য কিন্তু ওরা, আমি যেখানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে আমি গেলাম, সেখানে মিটিংয়ে ওরা এনার্জি এবং এলএনজিতে টাকা দেয়, আপনার জানেন তাই না? কারণ আমি মনে হয় আমার $1 মিলিয়ন তো আমি সার আনবি, তাই বিকেলবেলা আমাকে ইয়ার্ডি সেক্রেটারি স্যার ওরা রাজি হয়েছে, কারণ আমার কয়জন আসবে, ওরা 500 মিলিয়ন রাজি হচ্ছে, ওরা আসবে আপনার 500 মিলিয়ন সারের জন্য। অর্থাৎ ওরা কনভিন্স না হলে তো 500 মিলিয়ন কম টাকা না, যাই হোক আপনারা, হ্যাঁ আপনি একটু স্কেপটিক্স হবেন, ইংরেজিতে বলে স্কেপটিক্স আর আনহ্যাপি, বিকজ দে নো ওয়ার্ল্ড বেটার। যারা একটু সন্দেহমানা তারা সবসময় একটু আনহ্যাপি থাকে, এটা কি হলো, বাট তবু তাদের কাছ থেকে তো অনেকে আমরা জানি। আবার একেবারে স্কেপটিসিজম করে কিন্তু সবই ভালো খারাপ, হাফ অফ দ্য গ্লাস বলেন যে পানি না, এটাতে অ্যাটলিস্ট আধা পানি তো আছে, তবু কিন্তু অন্যান্য কান্ট্রির তুলনায় আমরা তো খারাপ না, মোটামুটি তো ম্যাক্রো হিসেবে আমরা মোটামুটি ভালো। তবে ডেফিনেটলি একটা কল্যাণমুখী রাষ্ট্র এবং সমতাভিত্তিক রাষ্ট্র করার যেটা আমাদের অঙ্গীকার, সেটা অনেক দূরে, সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতেই হবে, উপায় নাই। আপনার যেমন আছে না যে আপনারা ট্যাক্স নেই অন্যকে দেবে, কিন্তু সেটাও হয় না, গরিবরা ওই ট্যাক্সটা রেভিনিউ হিসাবে হয়। অর্থাৎ আমরা চেষ্টা করছি করতে, এইটা একটু লং টার্ম, মধ্যমেয়াদী হয়তো কিছু করা যাবে। শর্টে আমার ফোকাস হলো ফাইন্যান্স সেক্টর ব্যাংকগুলো ঠিক করা, তারপরে বাজে ব্যাংক আছে, বোর্ডের ঝামেলা আছে, ওটাকে ঠিক করা। আর এদিকে আপনার ডিফল্ট লোন কত, ঘরে ধরে 16%, এই সে তো আপনার কোন ব্যাংকে জানি 80% লোনই আমরা ডিফল্ট। ওই ব্যাংক আমার সময় কত টাকা ছিল ডিফল্ট লোন, 28,000 না 29,000 কোটি টাকা, আজকে ওরা করে 2.5 লক্ষ কোটি টাকা নেই। তাই এখন এই টাকাগুলি করছিলাম বেশি, আমাদের ফেরত দিতে হবে, আপনার ডিপোজিটের টাকা ফেরত দিতে হবে না, ডিপোজিটের টাকা সহজ তো না, একদিনে তো নিয়ে গেছে একটা ব্যাংকের 80%। অর্থাৎ ওগুলো আবার সরকার ইনহেরিট করবে, সরকারকে বলবো না যে ডিপোজিটের টাকা আপনার সবাই পাবে, হয়তো সময় দেবে, কারণ 1 লক্ষ টাকাটা চেক দেন, কারণ হয়তো 10,000 কোটি। অবশ্যই আমি বাংলাদেশ ব্যাংকে বলে দিচ্ছি তাড়াতাড়ি ডিপোজিট টাকাটা ওগুলো দিতে থাকি, কারণ এটা মানুষের পাওনা টাকা, এটা তো বিজ্ঞান।